হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, শোনা ওয়ালাইকুম যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে কয়জন এসছো? 28। আচ্ছা, তোমাদের বন্ধের আগে আজকে শেষ ক্লাস। এরপরে তো তোমাদের অবশ্য আমি যেটা কোর্সটা পড়াচ্ছি এটার মিড নাই। তো আমাদের নেক্সট ক্লাসটা হওয়ার কথা খুব সম্ভবত সেকশন এর হবে এপ্রিলের 7 তারিখ, ওই দিন মঙ্গলবার হয়। আর সেকশন বি আর সি এর হবে 9 তারিখ, বৃহস্পতিবার। তাহলে 9 তারিখ এবং 7 তারিখ ওই দিন কিন্তু তোমাদের সেকেন্ড সিটিটা হবে, সেটাও 30 নম্বরে হবে। কাজেই যদি কেউ মিস করো তাহলে কিন্তু এটা কভার দেওয়ার সুযোগ নেই। কাজেই সবাই অবশ্যই প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবে। ম্যাম, সি সেকশনের মঙ্গলবারে আমার মানে সি সেকশনের সাথে মঙ্গলবারে ক্লাস আপনার। ও, সি সেকশন, আচ্ছা তাহলে আমার জি এখানে ম্যাম। ভুল হয়েছে। সি সেকশন হলো মঙ্গলবার, এ আর বি হলো বৃহস্পতিবার। আচ্ছা যাই হোক, মানে যেদিন রুটিনে তোমাদের আছে সেদিনই হবে। সি সেকশন আমি এখানে কারেকশন করে দিই। সি সেকশন হলো মঙ্গলবার, আর হলো এ প্লাস বি হলো বৃহস্পতিবার। তাহলে আমরা ক্লাস শুরু করি। উম, আমরা কিছুটা পড়েছিলাম ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানের, কয়েকটা ভাগ আমরা পড়েছিলাম। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে আমরা দেখেছিলাম যে 8 ভাগে ভাগ করা হচ্ছে, তার মধ্যে 3টা আমরা পড়ে ফেলেছিলাম, দন্তমূলীয় পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা 4 নাম্বারটা দেখছি। 4 নাম্বার হলো প্রতিবেষ্টিত বা রেট্রোফ্লেক্স, যেটা উম তো এই ধ্বনি উচ্চারণের সময় কি হয়, এই ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে কথা বলার সময় অনবরত জিভটা আমাদের মুখের মধ্যে নড়াচড়া করে এবং ধ্বনিগুলো উচ্চারিত হয়। কিন্তু এই প্রতিবষ্টিত ধ্বনিটা উচ্চারণের সময় জিভের সামনের অংশটা আহ বাঁকা হয়ে পেছনের দিকে, সামনের অংশটা বাঁকা হয়ে একটুখানি পেছনের দিকে যায়, তারপরে এই জাতীয় ধ্বনি উচ্চারিত হয়। তো এই জাতীয় ধ্বনির আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি আশার শব্দটা উচ্চারণ করি, আষাঢ়ের মধ্যে কি আছে? আষাঢ়। আষাঢ়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢয় বিন্দু রটা আছে। তো এই যে আষাঢ় বলা হচ্ছে, তো এই আষাঢ় র, ঢয় বিন্দু র এর যে ঢয় বিন্দু র যখন আমরা বলবো সেটা হলো বর্ণের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন উচ্চারণ করব, তোমরা যদি আঁকাআঁকি করো তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো আমার আর এখানে আঁকাআঁকির দরকার নেই, তাই না? তোমরা আঁকাআঁকি করো তাহলে। হোয়াইট বোর্ডটা যে দিয়েছি আমি শেয়ার করেছি, তোমরা আঁকাআঁকি করো। তাহলে আর আমার উদাহরণ তো বোঝানোর দরকার নেই। এই কাজটা কে করছো? কে করছো এই কাজটা? তোমরা কি ছোট আছো? তোমরা কি ছোট বাচ্চা? আমাকে একটু বলবে। আবার তোমরা দাগাদাগি কেন করছো? তাহলে কিন্তু আমি জাস্ট মানে মুখে রিডিং পড়ে যাব, আমি উদাহরণগুলো বোঝাবো না। বোর্ডে যদি তোমরা কেউ কোনো ধরনের আঁকাআঁকি করো, আমি তোমাদেরকে আর মানে আমি এই ইয়েটা বোর্ডটাই বন্ধ করে দিব। তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? ম্যাডাম, শোনা যাচ্ছে তো। হ্যাঁ শোনা যাচ্ছে। তোমরা বোর্ডে কেন দাগাদাগি করছো? হোয়াইট বোর্ড যেটা আমি শেয়ার করেছি সেখানে কেন দাগাদাগি করছো? ওদের মনে হয় ম্যাডাম অডিওটা মিউট করা। মিউট করে এরকম দাগাদাগি কেন করবে? জুনায়েদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আষাঢ়ের যে ঢয়বিন্দু রটা ছিল, সেটার উচ্চারণ যেটা আমরা করছি যখন করি র, আষাঢ়। তো এই আষাঢ়, দেখো জিভটা একটুখানি পেছনের দিকে গেল, জিভটা কিছুটা বাঁকা হয়ে পেছনের দিকে গেল। তো এই ধরনের ধ্বনিগুলোকে বলা হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি। এরপর আমরা দেখতে পাচ্ছি তালব্য দন্তমূলীয়। তো তালব্য দন্তমূলীয়টা কেমন? জিভের সামনের অংশটা আমাদের মিউট করো সবাই। আমাদের জিভের সামনের অংশ যখন কিছুটা উপরে উঠে গিয়ে, আমাদের জিভের সামনের অংশটা উপরে উঠে গেলে মুখের
যে ছাদটা আছে যেটাকে আমরা তালু বলছি, ওই তালু বরাবর উঠে গিয়ে শক্ত তালু স্পর্শ করে যে ধ্বনিটা উচ্চারণ করা হচ্ছে সেটা হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি। তো তালব্য দন্তমূলীয় ধ্বনি উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি ট, তারপরে আছে ঠ, ট, ঠ, ড, ঢ, ড এবং ঢ। তো এই যে এগুলা পেলাম, এগুলো হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি। এগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশটা উপরে উঠে গিয়ে শক্ত তালুটা স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি উচ্চারণের সময় যেটা হচ্ছে যে জিভটা প্রসারিত হচ্ছে, প্রসারিত মানে ছড়িয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে সেটা কি করছে, সামনে শক্ত তালু স্পর্শ করে। আহ, এর আগেরটা তালব্য দন্তমূলীয় যেটা ছিল সামনের অংশটা উপরে উঠে গিয়ে, আর এখানে দেখতে পাচ্ছি জিভটা কিছুটা প্রসারিত হয়ে তারপর সামনে শক্ত তালু স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে তালব্য ধ্বনি। মানে তালু থেকে যেটা উচ্চারিত হচ্ছে, যেমন হলো চ, ছ, জ, ঝ, স, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এরপরে যদি আমরা দেখি জিহ্বামূলীয় যেটা, জিহ্বামূলীয় ধ্বনির ক্ষেত্রে এখানটাতে দেখা যাচ্ছে যে জীবের, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে সামনের অংশটা উপরে উঠে যাচ্ছে, দাঁতের গোড়া স্পর্শ করছে, দাঁতের মূল স্পর্শ করছে, শক্তালু স্পর্শ করছে। কিন্তু জিহ্বামূলীয়র ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি একটুখানি চেঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেছনের অংশটা, পেছনের অংশ যখন উঁচু হবে, আলজিভ বরাবর অংশটা উঁচু হলে তখন কিন্তু আর সেটা শক্ত তালু স্পর্শ করবে না। আমরা জানি ওই অংশটাতে যেটা থাকে তালু, ওই অংশটাকে আমরা নরম তালু বলছি বা তোমার সফট প্যালেট বলছি। তাহলে এই আলজিবের কাছাকাছি নরম তালু স্পর্শ করে এই জিহ্বামূলীয় ব্যঞ্জন ধ্বনি গুলো উচ্চারিত হচ্ছে। তো এই জিহ্বামূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ। এই কয়টা হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি কি? কণ্ঠনালীয় ধ্বনি হলো কণ্ঠনালীর, এই কাজটা কে করছো? এই কাজটা কে করছো? আচ্ছা, আমি কোনো উদাহরণ বোঝাবো না, ঠিক আছে, তোমরা এমনি বুঝে নিবে। কণ্ঠনালীর মধ্যে বাধা পেয়ে যে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। বাংলায় এরকম একটাই মাত্র ধ্বনি আছে, সেটা হলো হ। এরপর আমরা দেখবো উচ্চারণ রীতি অনুসারে আহ ব্যঞ্জন এবং স্বরের অবস্থান। উচ্চারণ রীতিটাকে, উচ্চারণ স্থান যেটা ছিল, আমি যেন বোর্ডে যদি কারো নাম্বার আমি দেখি তাহলে কিন্তু আমি তার অ্যাটেন্ডেন্স আজকে দিব না। আমি কিন্তু নোট করছি, বোর্ডের মধ্যে যদি কারো নাম্বার ভেসে আসে তো আজকে জন্য সে ক্লাসে সে অ্যাটেন্ডেন্স পাবে না। উচ্চারণ রীতি কোনটা? উচ্চারণ রীতি হলো আমরা যখন উচ্চারণ স্থানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে মানে ফুসফুস থেকে বাতাসটা বের হবার সময় বাকযন্ত্রের বিভিন্ন স্থানে যখন সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই অনুযায়ী উচ্চারণ স্থানটা নির্ধারিত হয়। আর উচ্চারণ রীতিটা কি, এই ফুসফুস থেকে বাতাসটা কিভাবে বের হচ্ছে, বায়ুটা কিভাবে বের হচ্ছে সেটার, এই যে বায়ু প্রবাহটা কিভাবে বের হচ্ছে, কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সেটাই হচ্ছে উচ্চারণ নীতি। অর্থাৎ মানে বাতাসের এই বাধার প্রকৃতি বিচার করে উচ্চারণ নীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিকে বিচার করা হয়। সে অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ, 2 নাম্বার হচ্ছে নাসিক্য বা ন্যাজাল, 3 নাম্বারটা হচ্ছে হচ্ছে ঘর্ষণজাত বা ফ্রিকেটিভ, 4 নাম্বারটাকে বলা হচ্ছে কম্পিত, এটা ইংরেজি করা হচ্ছে রোলিং বা ট্রিল, 5 নাম্বারে আছে তাড়িত, ফ্ল্যাপ অর ট্যাপ, 6 নাম্বারে পার্শ্বিক বা ল্যাটারাল, 7 নাম্বারে অ্যাপ্রক্সিমেট বা নৈকট্যমূলক।
আমরা এখন একটু দেখি যে এগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে। তোমরা ছোটবেলাতে এগুলো পড়ে এসেছো যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে তোমরা পড়েছো ক থেকে একদম 25টা ম পর্যন্ত যেটা, সেগুলোকে স্পর্শ ব্যঞ্জন বর্ণ বলা হচ্ছে। এখন দেখি স্পর্শ ধ্বনি কোনগুলো, বা এটা কিভাবে উচ্চারিত হয়, বাতাসের বাধা প্রাপ্তের অবস্থাটা কেমন থাকে। এক্ষেত্রে কি হয়, স্পর্শধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে, বাতাসটা তো আমরা জানি ফুসফুস থেকে আসে, এই ফুসফুস থেকে বাতাসটা মুখের মধ্যে কিছুক্ষণের জন্য রুদ্ধ হয়ে থাকে, মানে বাতাসটা বের হয় না। মুখের মধ্যে কিছুক্ষণের জন্য আটকে থাকে, এরপর মুখ দিয়ে বাতাসগুলো বের হওয়ার পরে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। স্পর্শধ্বনির উদাহরণ হিসেবে এখানটাতে দেখা যাচ্ছে যে বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে, এখানে তোমার উচ্চারণ স্থান অনুযায়ী যে ধ্বনিগুলো, সেগুলোই উচ্চারণ রীতি অনুযায়ী কিভাবে হচ্ছে সেটাও দেখানো আছে। বা একদম শেষে একটা চার্ট আছে যে উচ্চারণ রীতি অনুসারে কিভাবে আছে। তোমাদেরকে কিন্তু অবশ্যই ডেফিনেশন দেবার পর উদাহরণ দিতে হবে। তোমরা এভাবেও দিতে পারো, আবার পরে একদম পুরো চার্ট যেটা আছে, যে 7টা ভাগের যে দেয়া আছে, এবং 7টা ভাগে স্পৃশ্য কোনটা, নাসিক্য কোনটা, এবং ঘর্ষণজাত কোনটা, এগুলো একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে ধ্বনিগুলো, তোমরা সেটাও দিতে পারো। তো আমরা যদি দেখি যে স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন, আমরা ওটাই পড়ি যেটা তোমার মূল ইয়াতে দেয়া আছে, চার্টে দেয়া আছে, যে প, ফ। আচ্ছা, এর মধ্যে যে ওষ্ঠ আছে, আমরা উচ্চারণ স্থান যে ওষ্ঠ যেটা দেখেছিলাম, লারা, বোর্ড থেকে তুমি তোমার হাত পা কলম এগুলো সব সরাও। তো ওষ্ঠ যেটা, ওষ্ঠ ধ্বনির মধ্যে সরি ম্যাম, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ট্রাই করতেছিলাম। তুমি ম্যাম সেটা মুখে চলো, বলে করো। ম্যাম তখন পারতেছিলাম না, এক্সট্রিমলি সরি ম্যাম। ম্যাম ওই যে ছকটা, ওইটা ম্যাম হচ্ছে ওই বই থেকে হচ্ছে কি যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখে হ্যাঁ, দিব উদাহরণের বইয়ের জন্য। শেষে, হ্যাঁ হ্যাঁ, বইয়ের শেষে ওটাও দিতে পারো। আর আমি এখন যেটা বোঝাচ্ছি, তোমাদের এই আঁকাকি চোটে আমার স্টাইলাস কোনো কাজ করছে না। ম্যাম আচ্ছা থ্যাংক ইউ কেউ ম্যাম। যদি চান তাহলে পারমিশনটা অফ করে দিতে পারেন অন্যদের, যে মানে লেখালেখি করার। এটা কই আছে বলতে পারতেছি না, বাট অপশন আপনার কাছে থাকবে ম্যাডাম। এখন এই অপশন খোঁজার আমার সময় নেই। আমি তোমাদের এই ক্লাসটা নিতে গেলে আমার বোর্ডে এত দাগাদাগি দেখি। আমি আমার ডিপার্টমেন্টের ক্লাস যখন অনলাইনে নেই, বা তোমাদের ওখানে আর্কিটেকচারের ক্লাসও যখন আমি নেই, তখন কিন্তু এই দাগাদাগিটা আমি দেখতে পাই না। তোমাদের এই সেকশনের ক্লাসটা নিতে গেলে আমার আমার এইটা করতে হয়, এবং তো আমাকে চিল্লাচিল্লি করতে হয়। এবং তোমাদের এটার জন্য এই যে আমি কোনো কিছু লিখতে পারছি না। তো আজকে আমার লিখে বোঝানোর অনেক কিছু ছিল। অষ্টধ্বনি হিসেবে প, তোমরা কি করেছো বলো তো, আমার স্ট্যাটাসটা কাজ করছে না এখানে বোর্ডের এর মধ্যে, হোয়াইট বোর্ডের মধ্যে। এখন তো আমার মুখে মুখে বলা ছাড়া কোনো উপায় আমি দেখছি না। অষ্টধ্বনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প, ফ, ব, ভ। তারপরে দন্তধ্বনি আমরা যেটা পড়েছি উচ্চারণ স্থানের অনুযায়ী, ত, থ, দ, ধ। তালব্য দন্তমূলের মধ্যে যেটা পড়েছি, ট, ঠ, ড, ঢ। এরপরে তালব্য ধ্বনির মধ্যে আমরা যেটা পড়েছি, চ, ছ, জ, ঝ। আহ জিহ্বা মূলের মধ্যে আমরা যেটা পড়েছি, ক, খ, গ, ঘ। এই এই যে ধ্বনিগুলোর কথা বলা হলো, সবগুলো ধ্বনি হলো স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। মুখের মধ্যে বাতাসটা কিছুক্ষণের জন্য আটকে থাকে, তারপর বাতাসটা নির্গত হয়, এর ফলে যে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। তোমরা আমি যেভাবে চারটা দিয়েছি, যে ওষ্ঠ, দন্ত, তালব্য, এভাবেও দিতে পারো।
আর এমনিতে স্পৃষ্ট লিখে প ফ ব ভ ত থ দ ধ চ ছ জ ঝ যে কয়টা আছে সে কয়টা তোমরা ওভাবেও দিতে পারো। এরপর আমরা দেখি নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনির মধ্যে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আমরা জানি যে মৌখিক ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসটা মুখ দিয়েই বের হয়, আর নাসিক্য যেটা ন্যাজালাইজ যেটাকে আমরা বলছি, এই সমস্ত ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়েও বের হয় আবার মুখ দিয়েও বের হয়। নাক দিয়ে বের হয় অথবা নাক মুখ দুই দিক থেকে বের হয়। তো এর ফলে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। আহ বাংলা যে ব্যঞ্জন ধ্বনি আছে তার মধ্যে দীর্ঘ ধ্বনির মধ্যে ছিল ম, তারপরে দন্তমূলীয় ধ্বনির মধ্যে ছিল ন, আর জিহ্বামূলীর মধ্যে ছিল ইয়। এই তিনটা হলো বাংলা ভাষায় নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তো তোমরা এভাবেও লিখতে পারো যে দিয়ষ্ঠ ম, দন্তমূলীয় ন, জিহ্বামূলীয়, অথবা নাসিক্য ধ্বনি লিখে ম, ন, ও, এভাবেও তোমরা লিখতে পারো উদাহরণে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘর্ষণজাত ধ্বনি যেটা। ঘর্ষণজাত ধ্বনি যেটা এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় কি হয়, বাকযন্ত্র দুটো খুব কাছাকাছি আসে। একটু খেয়াল করি আমরা যে বাকযন্ত্রগুলো খুব কাছাকাছি আসছে, কিন্তু একসাথে যুক্ত হয় না, কিছুটা ফাঁকা থাকে, প্রায় অবরুদ্ধ একটা অবস্থা, কিন্তু একসাথে এটা লেগে যায় না। এর ফলে কি হয়, ফুসফুস থেকে যখন বাতাসটা বের হয়, বাতাসটা বের হওয়ার পথটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। এর ফলে বাতাস বের হওয়ার সময় এক ধরনের ঘর্ষণের সৃষ্টি হয়। তো এই বাতাসের ঘর্ষণের ফলে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ জাতীয় ধ্বনি। তো এই জাতীয় ধ্বনিগুলোর উচ্চারণের সময় অনেকটা আওয়াজটা শীষ বাজানোর মতো, সিবিলেন্ট যেটা সেটার মতো অনেকটা হয় বলে এটাকে শীষজাত ধ্বনি বা সিবিলেন্ট সাউন্ডও বলা হয়। তো বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন ধ্বনি আছে তিনটা। এর মধ্যে দন্তমূলীয় আমরা যেটা পড়েছিলাম যে দন্তমূলীয়, দন্ত স, তারপরে তালব্য স, আর একটা হলো হ। হটা ছিল তালব, এটা ছিল তালব্য, এটা ছিল হলো তোমার উচ্চারণ স্থান অনুযায়ী এটা ছিল দন্তমূলীয়, আর হটা ছিল হলো কণ্ঠনালীয়। তোমরা এভাবেও লিখতে পারো। আবার তোমার ঘর্ষণজাত ধ্বনি বাংলা ব্যঞ্জনে তিনটি পাওয়া যায়, স, স, হ। এভাবেও তোমরা লিখতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনিটা শুনে আমরা বুঝতে পারছি যে কম্পনের ফলে যে ধ্বনিটা উচ্চারিত হয়, আসলে জীব কম্পিত হয়ে এই জাতীয় ধ্বনি উচ্চারিত হয় বলে এই জাতীয় ধ্বনিকে কম্পিত ধ্বনি বলা হচ্ছে। বাংলা ভাষায় কম্পিত ধ্বনির উদাহরণ হিসেবে আমরা একটাই ধ্বনি পাই, সেটা হলো র। রটা আমরা উচ্চারণ স্থান অনুযায়ী রটাকে আমরা পেয়েছি দন্তমূলীয়র মধ্যে, দন্তমূলীয়র মধ্যে এটাকে পেয়েছি। এটাই হলো তোমার কম্পিত ধ্বনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কোনটা? তাড়িত ধ্বনি হলো এ জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ কি করে, জিভের সামনের অংশটা কিছুটা উল্টে গিয়ে উপরের পাটির যে দাঁত আছে সেই দাঁতের মূলে একটা টোকা দেওয়ার মতো শব্দ হয়। তো সেই হিসাবে এদেরকে টোকাজাত ধ্বনিও বলা হচ্ছে। তো বাংলা ভাষাতে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী যে রেট্রোফ্লেক্সে যেটা পেয়েছিলাম, এই ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, সেটাই আসলে এখানে আমরা পাচ্ছি তাড়িত ধ্বনির মধ্যে। এই দুটো তাড়িত ধ্বনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি উচ্চারণের অবস্থাটা কি হয়, বাতাসটা কিভাবে বের হয়। এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনে এক পাশ অথবা দুই পাশ দিয়ে, তোমাদের কি কথা বললে তোমরা কি সেটা শুনতে পাও না? আমার তো মনে হচ্ছে যে আমি প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্লাস নিচ্ছি, তোমাদের আচার আচরণে মনে হচ্ছে তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো, আবার তোমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ছো। তো তোমাদের কাছে তো এই আচরণটা আসলে কাম্য না, তোমরা যেটা করছো। আমি বারবার তোমাদেরকে মানা করছি। কি সমস্যা তোমাদের? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কিন্তু প্রচন্ড বিরক্ত হচ্ছি।
জুনায়েদ, আমি বারবার বোর্ডে তোমার ইয়েটা আমি দেখতে পাচ্ছি জুনায়েদ। ওকে ফাইন, আমি রোল কল করার সময় জুনায়েদ আজকে কিভাবে অ্যাটেন্ডেন্স পাই আমি সেটা দেখবো। তাহলে পার্শ্বিক ধ্বনি উচ্চারণের সময় যেটা হচ্ছে যে জিভের এক পাশ অথবা দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, হ্যাঁ, এবং জিভটা দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে। তো বাংলাতে পার্শ্বিক ধ্বনি হিসেবে আমরা একটাই ধ্বনি পাচ্ছি, সেটা হলো ল। এটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। নৈকট্যমূলক ধ্বনি, নৈকট্যমূলক ধ্বনি হলো, একটুখানি আমাদেরকে বুঝতে হবে, বাংলাতে বাংলা বর্ণমালাতে দুটো ব্যঞ্জন আছে, একটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ব, অন্তঃস্থ ব, আর একটা হচ্ছে অন্তঃস্থ অ। এই অন্তঃস্থ ব আর অন্তঃস্থ অ যেটা, এটার মধ্যে একটুখানি ঘাপলা আছে। ঘাপলাটা কেমন? এদেরকে অন্তঃস্থ বলা হচ্ছে কেননা আসলে স্পৃষ্ট, যে আমরা বর্ণ বললাম, স্পৃষ্ট ব্যঞ্জনের একদম শেষে অবস্থান করে, এই জন্য এটাকে অন্তঃস্থ বলা হচ্ছে। তো এই দুটো ব্যঞ্জনের আসলে যে বৈশিষ্ট্য আছে, আমরা এতক্ষণ যে ব্যঞ্জনের বৈশিষ্ট্য বললাম, সেই বৈশিষ্ট্যের সাথে এই দুটো ব্যঞ্জনের বৈশিষ্ট্য মেলে না। এই দুটো ব্যঞ্জনের মধ্যে আসলে স্বরের, মানে স্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও সেটা বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দেখা যাচ্ছে সেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। তো এই দুটো ব্যঞ্জনের কথা যে বলা হচ্ছে, অন্তঃস্থ ব, অন্তঃস্থ অ, এই দুটো উচ্চারণের সময় কি হয়, এই যে তোমার উচ্চারণ, মানে বাতাসটা বের হওয়ার পথটা খুব সংকীর্ণ হয়ে যায়। এর ফলে এই বাতাসটা ফুসফুস থেকে বের হয় ঠিকই, কিন্তু বের হওয়ার সময় কিছুটা বাধা পায়। সেই বাধার পরিমাণটা কেমন, সেই বাধাটা আসলে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় যতটা পর্যাপ্ত বাধা পায়, সেরকম অনেক বাধা পাচ্ছে না। আবার স্বরধ্বনি উচ্চারণের সময় খুব সাবলীল ভাবে যেভাবে উচ্চারিত হচ্ছে সেভাবে উচ্চারিত হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ধ্বনির মধ্যে আসলে স্বর এবং ব্যঞ্জনের দুটো বৈশিষ্ট্যই বিদ্যমান আছে। তো এদেরকে এক হিসেবে তরল ধ্বনিও বলা হচ্ছে। তরল ধ্বনিকে ইংরেজিতে বলা হচ্ছে ল্যাটারাল সাউন্ড, বা এটাকে স্বরিত ধ্বনি বা গ্লাইড ধ্বনিও বলা হচ্ছে। গ্লাইড, গ্লাইড বা স্বরিত ধ্বনি বলা হচ্ছে, অনেক সময় এটাকে ল্যাটারাল বা তরল ধ্বনিও বলা হচ্ছে। এই গেল হলো উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জনের অবস্থান আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে জিনিসটা, সেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, তোমাদের মনে থাকার কথা। সেটা হলো ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন। আমরা নাম শুনেছি ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জনের। তোমরা নাম শুনেছো? ইয়েস ম্যাম। আচ্ছা। তো ঘোষ যেটা, সেটাকে বলা হচ্ছে ভয়েসড, আর অঘোষ ব্যঞ্জন যেটা, সেটাকে বলা হচ্ছে ভয়েসলেস। তো এই ঘোষ আর অঘোষটা বোঝার আগে আমরা একটুখানি যদি একটা ছবি এঁকে বোঝাই, তাহলে কোত্থেকে কিভাবে হলো, আহ দেখি আমি একটু চেষ্টা করি ছবি আঁকার। তোমাদের যন্ত্রণায় তো আমার এগুলো কাজ করাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আহ আমি একটুখানি আঁকার চেষ্টা করি। এরকম একটা, ফাহাদ মিয়া, কি চাও তুমি বোর্ডের মধ্যে বলো তো ফাহাদ? তোমাদের খুব মজা লাগছে তাই না? আমি বারবার মানা করছি, তোমরা কিন্তু ভুলে যেও না, তোমাদের আহ পরীক্ষাগুলো আমিই নিব, এটা মাথায় রেখো। তো আমরা যেটা এখন দেখবো যে আমাদের গলার মধ্যে একটা বাক প্রত্যঙ্গ আছে, যেটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। ল্যারিংস কোনটা? এই টোটালটা, এই টোটালটা হলো ল্যারিংস। এখানে ল্যারিংস কোনটা? এই, এটা হলো ল্যারিংস।
তো এই দুটোকে বলা হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। এই স্বরযন্ত্র বা ল্যারিংস এর ভেতর আরো দুটো প্রত্যঙ্গ রয়েছে, একটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোনটা? এই যে লম্বা দুটো দাগ, এটা এবং এটা, এটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড। আর এখানে ভোকাল কর্ড কোনটা? এই যে এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড। আর এই যে ভেতরের ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে, ভোকাল কর্ডের বাংলা হলো তোমার স্বরতন্ত্র। আর ভেতরে যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হচ্ছে স্বররন্ধ্র বা গ্লটিস। আর এখানে গ্লটিস কোনটা? এই যে এটাকে বলা হচ্ছে গ্লটিস বা স্বররন্ধ্র। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা থেকে আমরা যেটা দেখব, এটা হলো ঘোষ ব্যঞ্জনের ক্ষেত্রে এই ছবিটা, ঘোষ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। আর এটা হলো অঘোষ ধ্বনি। ঘোষটাকে বলা হচ্ছে ভয়েসড, অঘোষটাকে বলা হচ্ছে ভয়েসলেস। তো কিছু বাগধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র মধ্যে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়। তো স্বরতন্ত্রের কম্পনের ফলে বা স্বরতন্ত্র কোনটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড, এই যে এগুলো কাঁপে। তো এই ভোকাল কর্ডের কম্পনের ফলে কিছু ধ্বনি উচ্চারিত হয়। তো স্বরধ্বনির ক্ষেত্রে যখন স্বরধ্বনিটা উচ্চারিত হয়, তখন সমস্ত স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এই ভোকাল কর্ডটা এক ধরনের কম্পনের তৈরি হয়। কিন্তু এই ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আসলে এক ধরনের ব্যতিক্রম দেখা যায়। কখনো কখনো দেখা যাচ্ছে যে স্বরতন্ত্রটা কাঁপছে, কখনো কখনো স্বরতন্ত্রটা কাঁপছে না। কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয়, এর ফলে যে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। অর্থাৎ এটা এই ক্ষেত্রে তন্ত্র বা ভোকাল কর্ডটা কাঁপছে, এর ফলে এই ধ্বনিটা ঘোষ ব্যঞ্জনটা উচ্চারিত হচ্ছে। আর কিছু ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কাঁপে না, এই ভোকাল কর্ডটা কাঁপে না, এর ফলে যেটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। তো আমরা এর আগে যেটা বললাম যে আমরা যখন স্বরধ্বনি গুলো উচ্চারণ করি, স্বরধ্বনির সময় সব সময় দেখা যাচ্ছে যে এই ভোকাল কর্ডটা এক ধরনের কম্পনের সৃষ্টি হয় এবং মানে ভোকাল কর্ডের অবস্থানটা অনেকটা এরকম থাকে। কিন্তু যে অঘোষ ধ্বনি উচ্চারণের সময় ভোকাল কর্ডের অবস্থানটা অনেক সময় এরকম থাকে। তো আমরা যদি বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো দেখি, অঘোষ ধ্বনির ক্ষেত্রে সাধারণত প্রথম ও দ্বিতীয় একটা বর্গে, আমরা যদি বর্ণের হিসাব করি, একটা বর্গে সাধারণত কয়টা বর্ণ থাকে? পাঁচটা বর্ণ থাকে, ক, খ, গ, ঘ, ও, এই হিসেবে পাঁচটা করে থাকে। তো সেই হিসেবে অঘোষর ক্ষেত্রে, এই অঘোষর ক্ষেত্রে তোমার প্রথম এবং দ্বিতীয় যেটা ধ্বনিগুলো আছে, সেগুলো সাধারণত অঘোষ বলা হচ্ছে। আর ঘোষ বলা হচ্ছে হলো তোমার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ঘোষ। আর অঘোষ হলো প্রথম ও দ্বিতীয়। তো প্রথম দ্বিতীয়ের মধ্যে আমরা কোনটা কোনটা পাচ্ছি? প্রথম দ্বিতীয়ের মধ্যে আমরা পাচ্ছি হলো, কি কি পাচ্ছি বলো? প্রথম দ্বিতীয়ের মধ্যে, প্রথম দ্বিতীয়ের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ক, খ, তারপরে চ, ছ, এরপরে কি পাচ্ছি? ত, থ, প, ফ। এগুলো সাধারণত প্রথম, ক, খ বর্গের প্রথম দ্বিতীয়, চ, ছ প্রথম দ্বিতীয়। আর যদি আমি ঘোষটা দেখি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে সেক্ষেত্রে গ, ঘ, ও। তো এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে তোমার ঘোষ ব্যঞ্জন। আর প্রথম দ্বিতীয় যেটা, সেটাকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। এই গেল ঘোষ এবং অঘোষ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কোনটা, মহাপ্রাণ ধ্বনি কোনটা? অল্প প্রাণটাকে বলা হচ্ছে তোমার আনএসপিরেটেড, আর মহাপ্রাণটাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড। তো অল্প প্রাণটা কোনটা আগে আমি একটুখানি লিখে নিই। অল্প প্রাণটার উদাহরণ হলো, অল্প প্রাণ যেটা সেটা হলো তোমার বর্গের প্রথম এবং তৃতীয়। আর মহাপ্রাণ যেটা, মহাপ্রাণের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ। এখন অল্প প্রাণ ধ্বনিটা কিভাবে উচ্চারিত হচ্ছে? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় তোমার বাতাস অপেক্ষাকৃত কম বের হয় এবং নিচের চোয়ালে ওইভাবে চাপ পড়ে না, সেগুলোই হচ্ছে তোমার অল্প প্রাণ। বর্গের প্রথম এবং তৃতীয় যে ধ্বনিগুলো, সেগুলো হচ্ছে অল্প প্রাণ। যেমন ক, গ, চ,
ছ, জ। আর মহাপ্রাণটা কোনটা? মহাপ্রাণটা হলো যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় দেখা যাচ্ছে যে আমাদের মুখ থেকে বাতাস অনেক বেশি পরিমাণে নির্গত হয় এবং নিচের চোয়ালটাতে বেশ মানে চাপ পড়ে, সেই ক্ষেত্রে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হচ্ছে তোমার মহাপ্রাণ। যেমন খ, ঘ, তারপরে কি হবে ছ, ঝ। তো তোমরা নিজেরা একটু উচ্চারণ করো। ক, গ, খ, খ। তোমরা দেখো যে নিচের চোয়ালে কিন্তু চাপটাও বেশি পড়ছে, আবার এই খ ঘ উচ্চারণের সময় আবার বাতাসটাও বেশি বের হচ্ছে, সে তুলনায় ক গ উচ্চারণে বাতাসটা কম বের হচ্ছে এবং একই সাথে চাপটাও কম পড়ছে। এটা গেল হলো অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। আহ এরপরে আমরা আর একটা বিষয় পড়বো, সেটা হলো যে আমরা এতক্ষণ যে আহ, ধ্বনিগুলো পড়লাম, আমরা যদি ব্যঞ্জন বর্ণের চার্টের সাথে মেলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটটা বর্ণ সম্পর্কে, আটটা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। আমি একটু লিখে নিই কোনগুলো সম্পর্কে বলা হয় নাই। সেগুলো হলো ইয়, তারপরে অন্তস্থ জ, তারপরে মূর্ধন্য, তারপরে মূর্ধন্য স, তারপর হলো খণ্ডত্ব, তারপরে অনুস্বর, বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এগুলো সম্পর্কে আমরা কিন্তু উচ্চারণ স্থানেও কিছু পাইনি, উচ্চারণ রীতিতেও কিছু পাইনি, অল্প প্রাণ মহাপ্রাণেও পাইনি, ঘোষ অঘোষিতও পাইনি। তার কারণটা কি? তাহলে আমার এই বর্ণগুলো তো আমার ভাষায় আছে, এগুলোর উচ্চারণ কেন পাচ্ছি না? তো কারণটা কি, কেন এটার উচ্চারণটা আমরা পাচ্ছি না? প্রথমে যদি আমি এই মূর্ধন্যটা নিই, মূর্ধন্যের উচ্চারণটা আমরা জানি দন্ত নয়ের মতো হয়। আমি যদি একটা শব্দ লিখি বান, আর একটা হলো বান, তো দেখো যখন আমি উচ্চারণ করব বান এবং বান, আমার উচ্চারণ কিন্তু একই রকম হচ্ছে, ন হচ্ছে শেষে। যদি আমি লিখতে যাই তখন আমার লেখার ক্ষেত্রে বানান আলাদা হচ্ছে এবং অর্থ পৃথক হয়ে যাচ্ছে। এই বান মানে হচ্ছে বন্যা, আর এই বান মানে হচ্ছে তীর। কিন্তু আমি যখন উচ্চারণ করছি দুটার উচ্চারণই নয়ের মতো হচ্ছে, যেহেতু এটার উচ্চারণটা নয়ের মতো হচ্ছে এ কারণে পৃথকভাবে এটার উচ্চারণটা এখানে দেখানো হয়নি। এরপর আমরা যদি এই মূর্ধন্য ষ দেখি, মূর্ধন্য ষ এর উচ্চারণটা আসলে হচ্ছে তালব্য ষ এর মতো। আমি যদি শব্দ নেই আশা, আর একটা যদি নেই হলো ভাষা, আমি যখন উচ্চারণ করব তখন কিন্তু আমি আশা ভাষা একই আমার কাছে শোনাবে, তালব্য ষ এর মতো শোনাবে। মূর্ধন্য ষ এর উচ্চারণটা যেহেতু তালব্য ষ এর মতো হচ্ছে এ কারণে আলাদা করে কিন্তু এটার উচ্চারণটা দেখানো হয়নি। এরপরে যদি আমরা দেখি খণ্ডত, আমরা জানি খণ্ডত এর উচ্চারণটা তয়েরই একটা রূপ। যেমন যদি আমরা বলি যে আহ, তার মত কি এ বিষয়ে, মত, মতামত থেকে মত, তার মতো সৎ মানুষ কম দেখা যায়। মত, সৎ, এখানে দুটো উচ্চারণই কিন্তু তয়ের মতো হচ্ছে। যেহেতু তয়ের মতো হচ্ছে খণ্ডতয়ের উচ্চারণটা, এ কারণে পৃথক করে খণ্ডতয়ের উচ্চারণটা দেখানো হয় নাই। এরপরে আমরা আসি তোমার আহ অনুস্বারের ক্ষেত্রে। অনুস্বারের উচ্চারণটা অনেকটা দেখা যাচ্ছে হচ্ছে ওর মতো। আমরা যখন লিখছি রং এবং আমরা যখন লিখছি রং, এই দুটোর উচ্চারণ কিন্তু একই রকম হচ্ছে। আমরা লেখার সময় পৃথকভাবে লিখছি কিন্তু উচ্চারণ একই রকম হচ্ছে, যেহেতু এই অনুসার উচ্চারণটা ওর মতো হচ্ছে এ কারণে পৃথকভাবেও এটার উচ্চারণটা দেখানো হয়নি। এরপরে আমরা যদি দেখি উম এরপরে আমরা দেখি ইওর উচ্চারণটা। এটার উচ্চারণটা কেমন হয়? এটার উচ্চারণটা কখনো কখনো হয় আহ অ, ন্যাচারালাইজড হয়। যেমন মিয়া, মিয়া। তো এখানে আমি এটা উচ্চারণটা করছি মি আ, অ এর মতো হচ্ছে। আবার কখনো কখনো এটার উচ্চারণটা দন্তমূলীয় নয়ের মতো হয়। তো সেটার উদাহরণটা কি? সেটা উদাহরণটা আমি যদি বলি ব্যঞ্জন, তাহলে এটা উচ্চারণটা হচ্ছে, আমি যদি উচ্চারণ অনুযায়ী লিখি ব্যন
জন। তাহলে দেখা যাচ্ছে নয়ের মতো উচ্চারণটা হচ্ছে। তাহলে এটা উচ্চারণটা আমি অয়ের মতো পাচ্ছি, নয়ের মতো পাচ্ছি, এই কারণে এটা উচ্চারণটাও পৃথক করে দেখানো হয়নি। এরপর যদি আমরা দেখি অন্তস্থ জ, অন্তস্থ জয়ের ক্ষেত্রে আমরা এটা কেমন পাই সেটা একটুখানি দেখি। অন্তস্থ জয়ের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, এটা উচ্চারণটা হচ্ছে বর্গীয় জয়ের মতো, বর্গীয় জয়ের মতো। যেমন যদি আমরা কোনো শব্দ নেই, কি শব্দ হয় বলো? যানবাহন, আর একটা কি নেওয়া যায় বলো তো দেখি এটার সাথে মিলে। একটা যদি আমরা মিলিয়ে নিই, যান। তো এই যান আর এই যান, এই দুটো জায়গায় কিন্তু জয়ের উচ্চারণটা একই রকম থাকছে, কাজে অন্তস্থ জ এর উচ্চারণটা যেহেতু বর্গীয় জয়ের মতো হচ্ছে, এই কারণে এটার উচ্চারণটাও পৃথকভাবে দেখানো হয়নি। এরপরে আমাদের কাছে থাকছে আর দুটো বর্ণ, একটা হলো বিসর্গ আর একটা হলো চন্দ্রবিন্দু। এই দুটো আসলে পুরোপুরি বর্ণ না, এটাকে বলা হচ্ছে ডায়াক্রিটিক বা অনুচিহ্ন। ডায়াক্রিটিক বা বাংলাতে বলা হচ্ছে অনুচিহ্ন। তো এগুলোর কাজটা কি? এগুলোর কাজ হলো এই বিসর্গের বিষয় যেটা, আমি এগুলো মুছে ফেলছি। হ্যাঁ করো, আঁকাআঁকি করো, তোমাদের আঁকাআঁকি করার জন্যই তো আমি বোর্ডটা খুলে বসে আছি, তোমরা আঁকাআঁকি না করলে কিভাবে হবে বলো? তো এই বিসর্গ যেটা, বিসর্গ দিয়ে কি হয়? বিসর্গ দিয়ে আসলে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়। দ্বিত্ব মানে দুইবার যে ধ্বনিটা উচ্চারিত হয় সেটা হচ্ছে দ্বিত্ব। আমি যদি এরকম একটি শব্দ নিই, অতঃপর, আমি লিখলাম অতঃপর, মানে লেখার সময় আমি এটা লিখছি, কিন্তু আমি যখন উচ্চারণ করছি আমার উচ্চারণটা কিন্তু হচ্ছে অতঃপর। তাহলে দেখা যাচ্ছে এই যে বিসর্গের পরে আছে প, পটা পরপর দুইবার উচ্চারিত হচ্ছে, তাহলে এই বিসর্গের মাধ্যমে দ্বিত্ব উচ্চারিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে দ্বিত্ব উচ্চারণের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আর তোমার যেটা চন্দ্রবিন্দুর যে বিষয় বললাম, চন্দ্রবিন্দুটা বেসিক্যালি তোমার আনুনাসিকতা বা ন্যাজালাইজ সাউন্ড বোঝানোর জন্য কোন একটা বর্ণের উপর বা ধ্বনির উপর সেটা ব্যবহৃত হয়ে থাকে। এর আগে একটা বর্ণের কথা বলেছিলাম, অন্তস্থ ব যেটা, অন্তস্থ ব, অন্তস্থ বটা কোনটা? ধরো বিশ্ব, বিশ্ব, এই যে তালব্যস্বরের নিচে ছোট্ট একটা ব, সেটাকে বলা হচ্ছে অন্তস্থ ব। তো এই অন্তস্থ বয়ের কাজটাও কি? অন্তস্থ বয়ের কাজটাও কিন্তু উচ্চারণটাকে দ্বিত্ব করে। আমরা যদি বিশ্ব নেই, এটা উচ্চারণটা কেমন হবে? বিশ্ব। তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিচে যে অন্তস্থ বটা আছে, এই অন্তস্থ বয়ের কারণে যে ব্যঞ্জনটার সাথে যুক্ত হয়েছে সেটা দুইবার উচ্চারিত হলো, তাহলে এটার কাজ এটা। এ কারণে পৃথক, যেহেতু নিজস্ব কোনো উচ্চারণ নাই, এ কারণে এগুলোকে আসলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান বা উচ্চারণ নীতির মধ্যে এগুলোকে আনা হয় নাই। হ্যাঁ, তাহলে তোমাদের আহ আমি যেটা বলেছিলাম সেটা হলো কয়টা কোশ্চেনের কথা বলেছিলাম। আমি আবার একটুখানি কোশ্চেন গুলা রিপিট করছি, যারা এর আগের ক্লাসে ছিলে না তারা একটুখানি শুনে নাও। যে তোমাদের প্রথমে যেটা ছিল, যে আমরা শব্দ বাক্য থেকে একটা প্রশ্ন পড়েছিলাম গত ক্লাসে, বাক্য কাকে বলে, অর্থ গঠন অনুসারে এরকম কোন একটা দুটো ক্লাসিফিকেশন ছিল, যে অর্থ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, উদাহরণ সহ আলোচনা করো। এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনির ডেফিনেশনটা আমি ইচ্ছা করে বলিনি, যে যেহেতু একদম বাচ্চা কাল থেকে তোমরা এগুলো পড়ে এসছো, এ কারণে আমি বলিনি। স্বরধ্বনি কাকে বলে যদি প্রশ্নে থাকে, কাজে তুমি যদি স্বরধ্বনির ডেফিনেশন না দাও সেখানে কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি অনুসারে বাংলা স্বরধ্বনি, উদাহরণ সহ আলোচনা করো। তোমরা একটু লিখে নাও, যদিও গত ক্লাসে যারা লিখেছো তারা একটু মিলিয়ে নিতে পারো। দুটো প্রশ্ন গেল। 3 নাম্বার যেটা ছিল সেটা হলো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি, উদাহরণ সহ উল্লেখ করো। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী, মানে ব্যঞ্জন ধ্বনি একটা ডেফিনিশন দিতে হবে, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলো কিভাবে উচ্চারিত হচ্ছে, বাংলা ব্যঞ্জন ধ্বনি উদাহরণ সহ সেটা লিখতে হবে। এই গেল একটা।
এটার থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উচ্চারণ রীতি অনুযায়ী, উচ্চারণ রীতি অনুযায়ী আমরা কেবল বললাম, উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি গুলো কেমন, সেটা একটা প্রশ্ন হতে পারে এখানে। এছাড়া আমরা যেটা পড়েছি যে ঘোষ ও অঘোষ ব্যঞ্জন কাকে বলে, অল্প প্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জন কাকে বলে, উদাহরণ সহ ঘোষ ও অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ ব্যঞ্জন আলোচনা করো। এটা আর একটা প্রশ্ন হতে পারে। এটা গত ক্লাসে আমি বলিনি, তোমরা একটু লিখে নাও। আহ ঘোষ ও অঘোষ, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। ঘোষ ও হ্যাঁ, একটুখানি লিখে নাও তাহলে। যে চারটা গত ক্লাসে বলেছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো দুটো আছে। ঘোষ ও অঘোষ ব্যঞ্জন কাকে বলে, উদাহরণ সহ ঘোষ ও অঘোষ ব্যঞ্জন উল্লেখ করো। এগুলো খুবই সহজ, তোমরা একদম ছোটবেলা থেকে এগুলো সব পড়ে এসছো। আর আরেকটা লাস্টে আমরা যেটা দেখলাম যে আটটা আমরা বর্ণ পড়লাম, সেটার কোনো উচ্চারণ নাই। তো প্রশ্নটা এরকম আসতে পারে যে বাংলা ব্যঞ্জন বর্ণের তালিকাতে যে আটটি ব্যঞ্জন আছে যেগুলো উচ্চারণ রীতি বা উচ্চারণ স্থানের মধ্যে জায়গা নাই, মানে দেখানো হয় নাই, এর কারণ কি, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আটটা ব্যঞ্জন ধ্বনি উল্লেখ করতে হবে, আটটা ব্যঞ্জন বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ উল্লেখ করতে হবে, এবং কেন এটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে নাই। যে উদাহরণ হিসেবে আমি যেটা বললাম, মধ্যনয়ের উচ্চারণটা দন্তনয়ের মতো হচ্ছে, দুটো শব্দ দেখিয়ে দিলাম। যেহেতু এটা উচ্চারণটা নয়ের মতো হচ্ছে, এই কারণে পৃথকভাবে এটা উচ্চারণ হয়। এইভাবে আটটার তোমার উচ্চারণ ব্যাখ্যা করে দেখাতে হবে। তাহলে আমাদের এই নেক্সট সিটির জন্য একই টপিকের রিপিট করা যাবে? প্রশ্নগুলো আমি কিন্তু খুব ধীরে ধীরে বলেছিলাম, তখন তোমরা কেন লিখো নাই? আমি আরেকবার বলছি, আর যেন আমাকে রিপিট করতে না হয়। ওকে ম্যাম। বাক্য বাক্য কাকে বলে, অর্থ ও গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা একটা। 2 নম্বর হলো স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি পরিমাপের মাপকাঠি অনুসারে বাংলা স্বরধ্বনি উদাহরণ সহ উল্লেখ করো। স্বরধ্বনি পরিমাপের মাপকাঠির মধ্যে আমরা জানি ছিল জীবের উচ্চতা, জীবের আকৃতি, তারপরে কোমল তালুর অবস্থান, এরকম কি কি সব বিষয়গুলো ছিল সেটা আসবে, এবং অবশ্যই কিন্তু উদাহরণ দিতে হবে। 3 নম্বরে ছিল ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 নম্বরেও প্রথমে আসবে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উচ্চারণ রীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনি উদাহরণ সহ উল্লেখ করো, আলোচনা করো, যেটাই হোক আসবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘোষ ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। সব শেষে যেটা আমরা দেখতে পেলাম সেটা হলো, এটি একটুখানি লিখে নাও এই প্রশ্নটা, সেটা হলো যে বাংলা ব্যঞ্জন বর্ণের তালিকায় আটটি বর্ণ রয়েছে, বাংলা ব্যঞ্জন বর্ণের তালিকায় আটটি বর্ণ রয়েছে যেগুলো উচ্চারণ স্থান এবং উচ্চারণ নীতিতে উল্লেখ করা হয় নাই বা উল্লেখ নাই। সেই ব্যঞ্জনগুলো কেন উচ্চারণ স্থান এবং উচ্চারণ নীতিতে উল্লেখ করা নাই, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমাকে উদাহরণ দিতে হবে এবং সাথে সেটার ব্যাখ্যাটাও লিখতে হবে কেন নাই। এবার কি আপনারা বুঝতে পেরেছি সবটা? ম্যাম এই কোশ্চেনটা আবার একটু বলতেন যদি। আরেকবার। হ্যাঁ, আবার বলছি আমি, বাংলা ব্যঞ্জন বর্ণে অতিরিক্ত আটটি বর্ণ রয়েছে যা আমরা উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতির মধ্যে পাই না। কথা হয়তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনটা একই রকম থাকছে। বাংলা ব্যঞ্জন বর্ণের অতিরিক্ত আটটি বর্ণ রয়েছে যা আমরা উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতির মধ্যে পাই না। কেন পাই না, এর কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবার আমরা সবাই লিখতে পেরেছি, বুঝতে পেরেছি? জি ম্যাম। সবাই জি ম্যাম। ক্লিয়ার? তাহলে এখানে তো সেকশন এ বি সি 3 সেকশনের সবাই আছো,
সবাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে, প্রশ্নগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছে, এবং পরীক্ষা তোমাদের নেক্সট 7 তারিখ অথবা 9 তারিখে, যার যেদিন রুটিন অনুসারে হয় সেদিন কিন্তু পরীক্ষা হবে। কি আমি যেন কারোর কাছে না শুনি যে আমি জানতাম না, আমি ইনফর্মড না, এই বিষয়গুলো বললে আসলে তোমাদেরই লস হবে, 30 নাম্বার তোমরাই পাবে না। তো তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে বলো, না হলে আমি রোল কল করব। জি ম্যাম, রোল করেন। আচ্ছা, সেকশন এ, 10 তারিখ। সেকশন এ, রোল 001, মুবাস, প্রেজেন্ট ম্যাম। 002, তাহমিদ, জিরো জিরো প্রেজেন্ট থ্রি ম্যাম। তুমি কি 3 না তাহমিদ? আচ্ছা, 003, প্রেজেন্ট মিস। 5, উম্মে কুলসুম, 5, 5 প্রেজেন্ট মিস। 6, তাসনিয়া, রোল 6, 9, 7, 8, প্রেজেন্ট ম্যাম। 9, 10, 11, Yes, ma'am. 12, Present, ma'am. 13, Yes, ma'am. 14, Present, ma'am. 15, Present, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, প্রেজেন্ট ম্যাম। 20, প্রেজেন্ট ম্যাম। 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 23, Yes, ma'am. 24, Present, ma'am. 25, Present, ma'am. 26, Yes, ma'am. 27, Yes, ma'am. 28, Present, ma'am. 29, 30, ম্যাম আমরা কি লিভ নিব যাদের প্রেজেন্ট হয়ে গেছে? হ্যাঁ, যাদের প্রেজেন্ট হয়ে গেছে তারা লিভ নিতে পারো। 31, প্রেজেন্ট ম্যাম। 32, Present, ma'am. 33, Yes, ma'am. 34, 35, Ma'am. 30, নাফিস মিউট করো। 35, Present, ma'am. তানজিম, 36, 37, Yes, ma'am. 38, 39, Yes, ma'am. 40, Present, ma'am. 41, 42, 43, প্রেজেন্ট ম্যাম। 44, 45, প্রেজেন্ট ম্যাম। 112, আজহারুল ইসলাম পিয়াস। পিয়াস কে আছো? 112 নাই। কেউ কি বাদ গিয়েছো সেকশন এ? ম্যাম 29 প্রেজেন্ট ছিল। 29, আর কেউ? ওকে, ফাইন। এরপরে সেকশন বি। সেকশন বি, রোল 32, ইয়েস ম্যাম। 46, 32 আছো? ওকে, 46, ম্যাডাম সরি, Present, আমি ma'am. হচ্ছে রিটেক করতে প্রেজেন্ট দিয়ে দিছি। বুঝি নাই, আবার বলো। আমি ভুলে যারা রিটেক নিছে ওইখানে আমি হচ্ছে ওই রোলটা মানে প্রেজেন্ট দিয়ে ফেলছি। আহ, আমার হচ্ছে আর 2310 আলিমরান। হ্যাঁ, আলিমরানি তো আছে 32 তে। Ma'am, জি মিস, 46. ঠিক আছে।
হ্যাঁ 46 আচ্ছা 47 Present, ma'am. 48 Present, ma'am. 48. ওকে 49 Present, ma'am. 50 Present, ma'am. 51 52 53 Present, ma'am. 54 Yes, ma'am. 55 56 57 Present, ma'am. 58 Yes, ma'am. 59 Yes, ma'am. 60 Yes, ma'am. 62 63 Yes, ma'am. 64 Yes, ma'am. 65 Yes, ma'am. 67